এই আওয়ামী লীগের টিকে থাকার জন্য সমভাবে কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দৃশ্যপটে আওয়ামী লীগ নাই বলেই যে আওয়ামী লীগের রাজনীতি থেমে আছে সেটা নিশ্চয়ই আমার মনে হয় এখানে উপস্থিত কেউই বলবেন না। এটা ডেফিনেটলি চলমান, রাইট? আমাদের সামনে একটা মাত্র ফিলসফি, সেটা হচ্ছে জুলাই, এবং দেশ কিভাবে চলবে সেটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ। ভোট মূল বিষয় না, চেয়ারটাই মূল বিষয়। মানে হাউ ডু আই অ্যাক্সেস দ্য চেয়ার। যেইখানে ধানের শীষ আসবে, ধানের শীষের প্রার্থী দাঁড়াবে, আমি বলতে পারি যে দাঁড়িপাল্লার লোকগুলো ধানের শীষে ভোট দিবে। যদি বিএনপির একচ্ছত্র হয় তাহলে দেখবেন যে 2 বছর 3 বছর পরে বিএনপির জন্য দেশ চালানো অনেক কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, রাজনৈতিক পরিস্থিতি অনেক কঠিন হয়ে যাবে। জামাতে ইসলাম যদি আসে 6 মাসের মধ্যে কঠিন হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, নগর কিংবা গঞ্জে, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে যে যেখানেই রয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনের কোন প্রার্থীর কি অবস্থা এই মুহূর্তে সেগুলো আলোচনা আপনাদের হচ্ছে। নিশ্চয়ই ঠিক আমরা যখন শো করছি সে তখন হয়তো কোনো প্রার্থী আপনার ঘরের দরজায় টোকা মেরে বলছে যে ভোটটা কিন্তু আমাকে দিবেন, অথবা প্রতীক বলে দিচ্ছে তার সমর্থকরা। এটি নির্বাচনী উৎসব হচ্ছে, সেটি আমরা প্রত্যাশা করছি। ভোটের হাওয়া কোন দিকে, এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন এবং দুজনই শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাপাশে রয়েছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে জামাত জোটের টানাপোড়েন এরকম আমরা কয়েকদিন থেকেই শুনছি, যে আজকেও জামাতের যে 11 দলীয় কিংবা 12 দলীয় যে জোট, সেটির একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা। কারা কত আসন পেতে পারে সেটির হয়তো ফাইনাল একটা বলে দেওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে সেই সম্মেলনটি স্থগিত করা হয়েছে। জানেন, যার যার অবস্থান থেকে তারাও ব্যাখ্যা করেছে। আপনার কাছে একটু জানতে চাই যে তাহলে কি ভেঙে যাচ্ছে এই জামাত ইসলামিক দলগুলো নিয়ে জোট করেছিল, যে ইসলামিক দলের বাইরেও আছে, ভেঙে কি গেল, এটি কি এই মুহূর্তে আমরা বলতে পারি? আপনাকে ধন্যবাদ, আর যারা আমাদেরকে শুনছেন আসসালামু আলাইকুম। আসলে ভোটের মাঠে তো সময় আছে, তাই না? নমিনেশন ফাইনাল হওয়া পর্যন্ত আমার মনে হয় এই ধরনের টানাপোড়েন চলবে। তো এখানে তো দল ভিত্তিক যেহেতু হচ্ছে, দল ভিত্তিক এখানে অনেকগুলো কেমিস্ট্রি আছে, অনেক ধরনের ব্যাপার আছে, যে কারোর কি দাবি এবং কোন কোন আসনে কার প্রতিপত্তি বেশি বা জিতে আসার সম্ভাবনা কীরকম। তো আমার কাছে একটা জিনিস মনে হয় ইম্পর্ট্যান্ট হচ্ছে যে লক্ষ্যটাকে সামনে রেখে জোটগুলো করা হয়, সেটা ইম্পর্ট্যান্ট। কারণ দলগুলোর মধ্যে আমরা দেখছি যে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, থিওরিতে বলেন, কার্যপদ্ধতিতে বলেন, দলের আদল বা সাইজ এই হিসেবেও বলেন, অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। যে লক্ষ্যটাকে সামনে রেখে এই দলগুলো স্পেসিফিক্যালি একসাথে হলো, জুলাইয়ের যে লক্ষ্যটাকে সামনে রেখে, আবার হয়তো কিছু আদর্শিক ব্যাপারও আছে। তো এগুলোকে সামনে রেখে জোট হলে ভালো, জোট না হলেও যে খুব ক্ষতি হবে সেটা কিছু না, এক একটা দলের নিজস্ব ডিনামিক্সের বিষয়। আমরা নাগরিকের জায়গা থেকে এটা আশা করতে পারি যে তাদের নিজেদের মধ্যে এমন কিছু হবে না যেটা নিয়ে তাদের ভোটাররা দ্বিধাবিভক্ত কিংবা বিচ্ছিন্ন হয়ে যান। আসলে আলটিমেট টার্গেট তো হচ্ছে নির্বাচনটা যেন সুন্দর হয়। তো সেটাকে সামনে রেখে সবগুলো দল দায়িত্বশীল আচরণ করবেন, আমরা বড় জোরে এটুকু প্রেডিক্ট করতে পারি, আশা করতে পারি। জোট না হলেও ক্ষতি নেই, এটি আসলে কোন হিসেব থেকে বলছেন? কারণ হচ্ছে বিএনপিও কিন্তু সমঝোতার ভিত্তিতে তাদের আসন বন্টন করেছে। তো এটি জোট না বলেই সমঝোতা এখন হয়তো বলছেন তারা। তো সেই হিসাবে এর আগে বিএনপি সহ তাদের সমমনাদের নিয়ে যে জোট কিংবা সমঝোতা হয়েছে, সেক্ষেত্রে এনসিপি জামাতের সাথে যাওয়া ইসলামিক দলগুলো যাওয়ার পরে হয়তো তারা নিজেরা বলছিলেন যে একটি শক্তিশালী হয়তো সমঝোতার গ্রুপ হলো। তো সেখান থেকে চরমোনাই, মূলত তো চরমোনাই এই আলোচনার ছেড়ে যাওয়ার একটা আলোচনা চলছে। তো চরমোনাই তাদের সাথে আরও 2-1টি যদি সরে যায়, তাহলে এর প্রভাব কি পড়বে না জামাতের সাথে যে জামাতের ভোটে? আসলে এবারের নির্বাচনের দুইটা ডাইনামিক্স যদি আমরা চিন্তা করি, প্রথমটা হচ্ছে এখানে জোট হলেও যে যে কিন্তু তার নিজের প্রতীকেই যাচ্ছে, এটা একটা ইস্যু। আরেকটা ব্যাপার হচ্ছে যে এক জায়গায় শুধু জোট থেকে একটা ঘোষণা করে দিলেই হয় না,
সবগুলো দলকে ওই সিটের ওই প্রার্থীর জন্য, হতে পারে সে আমার দলেরও না, তার জন্য কাজ করতে হয়। হ্যাঁ, তো এই সব কিছুকে সামনে রেখেই তারা সিদ্ধান্ত নেবেন। আর জোটের একটা উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ, সমমনা মানুষের ওয়েটেজ বাড়ানো সংসদে, তাই না? কিন্তু তার মানে তো এই না যে যেন হোক তেন প্রকারেই হোক আমাকে একটা সিট জিতেই আসতে হবে, এরকম বাধ্যবাধকতা তো আসলে নাই। হ্যাঁ, এটা রাজনীতিতে আছে, কিন্তু এখন আসলে ২৬-এর নির্বাচনে যেই জিতে যাক, আমরা আসলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিই জিতে যাচ্ছে, তাই না? তো এইটাকে মাথায় রেখে যদি সবাই এটা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে এখানে আমরা অপেক্ষা করি, কিন্তু এখানে খুব বেশি লাভ লসের হিসাব হয়তো নাগরিকের জায়গা থেকে চিন্তা করার দরকার নাই। মানে নাগরিকের লাভ লস নেই, কিন্তু দলগুলোর তো আছে। সেক্ষেত্রে জামাত নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে বা জোটের, না এটি কিভাবে দেখছেন? আরেকটু বিস্তারিত যদি বলি, যে চরমোনাইয়ের সাথে যে আসনগুলো দেওয়ার কথা, সেগুলোর প্রতিটাতেই জামাত নিজেদের একজন করে রেখেছে। এখন যদি সেখানে এরকম হয় যে এখানে সমঝোতা হচ্ছে না, কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চরমোনাই কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে এবং এই জন্যই তাদের ডিমান্ডটাও বেশি, কারণ তাদের এক্সপেকটেশন বেশি। তো এখানে তো আসলে জোরাজোরির কিছু নাই, কেউ সমঝোতার জন্য হাত বাড়াতে পারে এবং আরেকজনেরও সেই স্বাধীনতা আছে, সে হাত নাই ধরতে পারে, তাই না? তো এখানে দলগুলো ক্ষতির দিকে আমি আমি কথা বলতে চাই না, এটা হয়তো দল অ্যানালাইসিস করবে, এমনকি এটা নির্বাচনের পরে অ্যানালাইসিস হবে। এখন তো আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি এবং সেখানে আটকে যেতে পারি। তবে একটা ভালো নির্বাচন এবং একটা ভালো গণতান্ত্রিক রিফ্লেকশন একটা নির্বাচনে আসছে, এটার লক্ষণ হচ্ছে যে এখানে অনিশ্চয়তা থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা অনিশ্চয়তার মধ্যে থাকব, তার মানে হচ্ছে যে ইটস গোয়িং টু বি আ ফেয়ার ইলেকশন, হোপফুলি। তো আমরা অপেক্ষা করতে চাই। আপনার কাছে ফিরবো ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে একটু জানতে চাই, ঠিক আছে, তাহলে একটা বিষয় হচ্ছে যে আপনি তো রাজনীতির এই বাঁকগুলো খেয়াল করছেন, সেক্ষেত্রে আপনার এখন পর্যন্ত কি মন্তব্য এরকম দেয়া যাচ্ছে যে তারা আসলে এক ঘর বিচ্ছিন্ন হচ্ছে কিংবা এক ঘরে হতে পারছে না, এক বাক্স নীতি যেটা করেছিল, সে এক বাক্স নীতি কি শেষ পর্যন্ত টিকবে কিনা, এটি আপনার কাছ থেকে প্রথমে একটু শুনতে চাচ্ছি। না, প্রথম কথা হচ্ছে যে আপনার এই পুরো যে বিদ্যমান পলিটিক্যাল যে সিচুয়েশন বাংলাদেশে, এই যে কোনো ভোটিংয়ে অ্যালায়েন্স ইজ সো অবভিয়াস, এবং অ্যালায়েন্সটা হয় বেসিক্যালি অ্যারিথমেটিক্যাল হিসাবে। আমরা প্রত্যাশা করি নাগরিকের জায়গা থেকে যে এখানে এক ধরনের আপনার হবে, আদর্শগত চেতনার একটা যোগাযোগ হবে, বাট এরকম হয় না। গল্পটা কিন্তু এরকম হয় না। গল্পটা যেটা হয় যে আপনি পিওরলি চিন্তা করেন যে একটা ভোটের অঙ্কের হিসাব যখন করতে যান, তখন আপনার চিন্তা থাকে যে আপনি কতগুলো আসন জিততে পারবেন এবং কিভাবে ক্ষমতায় যেতে পারবেন। মানে আমি এই জায়গায় একদম ব্রুটালি ট্রুথ বলতে চাই, মানে এখানে আর কোনো হিসাব নিকাশ কাজ করে না কিন্তু, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্যাড পার্ট। এখানেই আমি খুব দুঃখ নিয়ে বলছি, নো ম্যাটার হোয়াট, সেটা কোন দল আছে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ না। ভোট মূল বিষয়, ভোট মূল বিষয় না, বিজয়ী হওয়া, চেয়ারটাই মূল বিষয়। মানে হাউ ডু আই অ্যাক্সেস দ্য চেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেই জায়গাটা থেকে আপনার এই ইলেকশনে একটা ডেফিনেটলি এই ইলেকশন তো একটু ডিফারেন্ট, রাইট? কারণ এই ইলেকশন তো আপনার 2008-এর মতো ইলেকশনও না, আবার 2014, 18, 24-এর মতো ইলেকশনও না। তো এটা একটা ইলেকশন ইটসেলফ মধ্যবর্তী একটা ইলেকশন, মানে আপনি এখানে ওই ধরনের পাচ্ছেন না, বুস্টিং পাচ্ছেন না। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা ট্রুথ। তো এই বুস্টিং এর জন্য জোট খুব দরকার। কিসের বুস্টিং? কম্পিটিটিভ বুস্টিং। হ্যাঁ, তো আমি যেটা মনে করি যে এই ইলেকশনটা করবার জন্যও কিন্তু এই অ্যালায়েন্সের একটা গুরুত্ব আছে। মানে ওই যে বললাম আপনার ফিল্ডটা তো ডিফারেন্ট। যেমন আমি গতদিন বলেছি যে আই রিয়েলি ডাউট যে আপনার যদি ধরেন এমন হতো এই মুহূর্তে আওয়ামী লীগ এখানে পার্টিসিপেটার আছে, তাহলে কি আসলেই জামাত এবং বিএনপি আলাদা জোটে ইলেকশন করতো কিনা আমি জানি না, আমি কনভিন্স না। আমার কিন্তু মনে হয় না গল্পটা এরকম। আমার তো সুবিধা আছে, শিক্ষক হওয়ার একটা বেনিফিট আছে না, মানে কোনো দলের সাথে না থাকার একটা সুবিধা আছে, সেজন্য আমি কথাটা বলছি যে ইট ইজ, আমার কাছে স্পষ্টত এটা মনে হয় না। তো এখানে যে অ্যালায়েন্সটা হয়েছে, এই অ্যালায়েন্সের তবে একটা সংকট আমি দেখি, মানে হচ্ছে এই যে 11 দলের যে অ্যালায়েন্স, মানে এখানে অ্যালায়েন্স হতে গেলেও কিন্তু আপনার কিছু কিছু জায়গাতে আপনি এক হন,
মানে মতাদর্শিক জায়গাতে কিন্তু আপনি পুরোপুরি এক না হলেও বেশ কিছু জায়গাতে কিন্তু আপনি এক হন, খেয়াল করে দেখেন। কিন্তু এই 11 দলীয় ঐক্য জোটে এমন সব দল আছে যেটি এক দল আরেক দলের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবং এই কথাটা কিন্তু আজকে আপনি চরমনের কথা আসছিল, কিন্তু আমি কিন্তু এই কথাটা ডে ওয়ানে যেদিন হয়েছে সেদিনই থেকেই বারবার বলছি যে এটা কিভাবে পসিবল হবে। কারণ ধরেন আমি ভেবে নিলাম যে আগামী ইলেকশনে 11 দলীয় ঐক্যজোট জয়লাভ করলো, ওকে। তো জয়লাভ করার পরে এরপরে কি হবে, মানে আপনি তো একটা রাষ্ট্র শাসন করবেন, রাইট? তো এখানে একদম ক্লিয়ার ভিভিডলি ডিফারেন্ট মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর লোক আছে। অনেকেই বলার চেষ্টা করেছে যে এটি ইসলামিক জোট ইত্যাদি ইত্যাদি। আমি সরি, মানে আমি আসলে এই ধরনের কথা থেকে মানে খুব সচেতনভাবে দূরে থাকতে চাই। কারণ আমি যেটা দেখতে পাই যে ধরেন বাংলাদেশ ইসলামিক আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলাম, ইটস নট সেম অ্যাট অল। না তো মনস্তাত্ত্বিকভাবে, না মতাদর্শিকভাবে, না আচরণগতভাবে, ঠিক আছে? আপনি যদি একটু পলিটিক্যাল ফিলসফি ফলো করেন আপনি এখানে দেখতে পাবেন। খেলাফতে মজলিস বলেন বা ইসাতে নিয়ে আসেন, সেখানেও আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন সেখানে অনেক পার্থক্য আছে। একটা ছোট উদাহরণ দিই, ধরেন একটি ঘটনা ঘটেছে, আপনাদের সংবাদ মাধ্যমে এসছে, এগুলো আমরা সংবাদ মাধ্যমের সূত্রেই জানি। সেখানে এই ইসলামিক আন্দোলনের একজন নেতা গিয়েছেন এবং সেখানে একজন নারী রিপোর্টার ছিলেন, তিনি নিউজটা কভার করতে চেয়েছিলেন। তো তিনি ওখানে বলেছেন যে ওই নারী রিপোর্টার যতক্ষণ আছেন তিনি ওখানে করবেন না। সম্প্রতি না অনেক আগের কথা, এই গত বছরের কথা, বরিশালের ঘটনাটা, ঠিক আছে? এটি ওনারা পরে দুঃখ প্রকাশ করেছে এবং এরপরে আর এরকম ঘটনা ঘটেনি। না, ঘটনাটা কিন্তু ঘটেছে, তাই না? এবং কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আচ্ছা, আপনাকে আমি এই মুহূর্তেই যদি জাস্ট নিকট সময়েও যদি দেখাতে পারি, এই দলের মধ্যে আপনি দেখতে পাবেন যে মানে জোটটির মধ্যে দেখতে পাবেন এনসিপি হোক, ইসলামী আন্দোলন হোক, এরা প্রত্যেকে বিভিন্ন তাদের স্ব জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামকে নানাভাবে কটাক্ষও করেছেন। মানে এটা কিন্তু বেশি দূরের কথা না, খুব কাছে। তাহলে এই দলটি আসলে কিভাবে হঠাৎ করে একসাথে হয়েছে, এটি আমার জন্য একটা খুবই বিস্ময়কর বিষয়। আবার দেখেন, এনসিপি যখন এখানে যুক্ত হয় তখন আমরা যে সংবাদ মাধ্যমে যেটা জানতে পেরেছিলাম যে নাহিদ হাসান বিজয়ী হলে নাহিদ হাসান প্রধানমন্ত্রী হবেন, এরকম একটা বক্তব্য কিন্তু সংবাদ মাধ্যমে এসছে। আবার এখন আরেক ধরনের কথা শুনছি, মানে এত টুইস্টেড, মানে আমি না মানে খুবই কনফিউজ। প্রত্যেকদিন সকালে আমি যে একটা কথা বলবো আমি নিজেও জানি না যে আসলে এটা কি এখন পর্যন্ত এটাই আছে নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে শাফলিং, এটার কারণটা কি? মূল কারণ হচ্ছে আমি যেটা আপনাকে বলেছি যে এদের ভেতরের মধ্যেই কিন্তু একটা মানে ওইভাবে ইডিওলজিক্যাল দূরত্বটা আছে, যে কারণে এই অ্যালায়েন্সটা শুরু থেকেই যখন এসছে, যদিও মিডিয়া পাবলিক স্পেয়ারে এনসিপি নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার কাছে নট অনলি মিডিয়া, আবার আমি বলি এখানে যে আব্দুর রব সাহেব কোন যেন একটি দলের আছেন, এই দলটি জাসদের, যে এখন মনে করেন জাসদের যিনি ভারপ্রাপ্ত, এখানে একটা ঘটনাও ঘটেছে, জাসদের যিনি ভারপ্রাপ্ত তানিয়া রব আপা। তো প্রথম যেদিন মিটিং হয়েছে, মজার ব্যাপার, ওই মিটিংয়ে তানিয়া রব আপাও যেতে পারেন নাই, মানে হেডদের মিটিংয়ে, মানে ভারপ্রাপ্তদের, মানে যেখানে বৈঠকে হবে মনে করেন এনসিপির প্রধান, প্রধান, সেখানেও তানিয়া আপা যাননি। আপনি যে বললেন এরকম হয়নি, না আমরা এই তথ্যটা ক্রস চেক করতে পারছি না, আপনি হয়তো আপনার কাছ থেকে শুনলেন, আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের দলীয়ভাবে এই তথ্যটা কিন্তু আমি দিচ্ছি না, বা ওনাদের পক্ষে আমি জাননি বা যেতে পারিনি, আমি বলেছি তানিয়া আপা যাননি। এই যে তানিয়া আপা যাননি, এই তথ্যটা আসলে আমারও না। এই কিন্তু আপা তানিয়া রব না গেলেও ওই দলের প্রতিনিধি ছিল, সাধারণ সম্পাদক কিন্তু সহ বিভিন্ন জায়গায় আসেন, ওনারা কিন্তু এই অভিযোগ করেননি, না অথবা দল কিন্তু সেক্রেটারি চালান। অভিযুক্ত করার কথা না, অভিযুক্ত করার কথা না। আপনি যখন জোটে থাকবেন তখন তো আপনি জোটের বিপক্ষে কিছু বলবেন না। এই জোটে তো তারা নেই, ছিল তো যখন 8 দলীয় ঐক্য জোটে করলেন আপনি, এটা একটু জাসদ খুব সম্ভবত এই জোটে নেই, এবং ওনারা এখন স্বতন্ত্র, ওনারা বিএনপি জোটেও নেই, এই জোটেও নেই, যতটুকু আমার কথা যদি ভুল না হয়। আমি একটু আপনার কাছে যাওয়ার আগে আপনার কাছ থেকে এক কথা একটু জানতে চাই, যে যদি এক কথায় উত্তর না হয় তাহলে পরে আসবো। সেটি হচ্ছে যে এই অ্যাডভান্টেজটা আসলে কার ঘরে যাবে যদি এই জোট, এক বাক্সের জোট জামাত ধরে না রাখতে পারেন? আওয়ামী লীগের ঘরে যাবে। আওয়ামী লীগ তো ভোট করছে না, তাও আওয়ামী লীগের ঘরে যাবে। আপনি এক কথা উত্তর চেয়েছেন, আমি এক কথা উত্তর ওকে, আমি পরে হয়তো ব্যাখ্যায় আসবো। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসি। অনেকগুলো বিষয় বললেন আপা, এই যে বিএনপি
জোটের অন্যান্য দল জামাতকে কটাক্ষ করছে, তারপর হচ্ছে ইডিওলজিক্যাল এক না, এগুলো অনেক কিছু বলছে, এবং নির্বাচন হয়ে গেলেও, বিজয়ী হয়ে গেলেও জামাত এই জোট যদি কোনোভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে কিসের ভিত্তিতে দেশ পরিচালনা করবে? সব দল তো ইসলামিক ইডিওলজির না, সেটি তো প্রশ্ন আপনার, তাই না? এটি আপনার কাছে কোনো উত্তর আছে কিনা? জি, এখানে আপা একটা কথা সুন্দর বলছিলেন যে যে কোনো জোটের সামনে একটা কমন ফিলসফি থাকতে হবে। জি, এখন এখানে একটা সময় পর্যন্ত শুধু ইসলামিক দলগুলো ছিল, ততদিন পর্যন্ত এটাকে ইসলামিক জোট বলা হয়েছে। তো এরপরে দেখা গেল যে এলডিপি এসেছে, এরপর দেখা গেল এনসিপি এসেছে, এবি পার্টি এসেছে। এবি পার্টি এসেছে, এনসিপি এবি পার্টি সহ কয়েকটা দলের একটা জোট এসেছে। তো এখানে আমরা এটাকে বলতে পারি, এবং আমি প্রশ্ন করেছিলাম যে এখানে কমন ইন্টারেস্টটা কি। তো আমি তাদের জবাবটাই যদি আপনাকে বলি, এবং আজকে আমি নাহিদের একটা পডকাস্ট শুনছিলাম, তো ওখানে হচ্ছে বললো যে আমাদের সামনে একটা মাত্র ফিলসফি, সেটা হচ্ছে জুলাই, এবং দেশ কিভাবে চলবে সেটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ। হ্যাঁ, এখানে কি দলগুলোর নিজস্ব ম্যানিফেস্টো থাকবে, তাদের করার মতন কথা থাকবে, এবং ম্যানিফেস্টোকে কিভাবে হাউগুলা থাকবে, তাই না? যে শুধু তো ম্যানিফেস্টো একটা তো হোয়াটগুলা দিয়ে দিলেই হয় না, এটাকে আমি কিভাবে বাস্তবায়ন করব সেটা থাকবে। তো আমার কাছে মনে হয় যে 24-এর পরে একটা ইসলামপন্থীরা যেহেতু লম্বা সময় ধরে অপ্রেসড ছিলেন, তাদের একটা হাঁপ ছাড়ার ভাব আমরা সবাই দেখেছি, এবং তারা রিলিভড ফিল করছেন, তারা বিভিন্ন রকম জিনিস চাইছেন, এটা দেখছি। সেখানে একটা গোষ্ঠী আমি দেখলাম যে ইসলাম চলে আসতেছে ক্ষমতায়। আপনি দেখবেন শরিয়া আইন নিয়ে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে, এবং আমাকে গতকালও করা হয়েছে। না, সেটি কি আপনি নেতিবাচক দেখছেন না ইতিবাচক দেখছেন? আসছি না, আমি কিভাবে দেখছি তার চাইতে বড় কথা হচ্ছে প্রশ্নটার পেছনে একটা শঙ্কা আছে। এখন কেউ এই শঙ্কাটা ইচ্ছে করে ছড়াচ্ছেন, আর কেউ এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এখন তো আমরা নিশ্চিন্ত হতে পারি যে যেহেতু এখানে অনেকগুলা মতাদর্শ একসাথে, একটা কমন ইন্টারেস্ট জুলাইকে সামনে রেখে একসাথে হয়েছে, এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। এখানে ম্যানিফেস্টোতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, এখানে পলিসিতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, এখানে অ্যাকোমোডেশনে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, ইনভলভমেন্টে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। তো আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। ওকে, অ্যাডভান্টেজের যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে যে অ্যাডভান্টেজটা কি বিএনপির ঘরে যাবে না? এখন আপা যদিও নিশ্চয়ই আপার নিজস্ব কারণ আছে, আওয়ামী লীগের ঘরে কেন সেটি আমি জানতে চাইবো, কিন্তু আপনার কাছ থেকে একটু ডিরেক্টলি আমি না, দেখেন যে কোনো জোটের যদি একদম বড় দুইটা জোট থাকে, সেখানে একটার জায়গা থেকে ভোট কমলে আরেকটা জায়গায় যায়, এটা হচ্ছে নর্মাল ডিনামিক্স। কিন্তু আপনি দেখবেন আমরা যতগুলো জরিপ দেখেছি ততগুলোতেই মোর অর লেস 1/3 মানুষ এখনো আনডিসাইডেড। মানে কি, এক বাক্সে যদি ভোট না পড়ে তাহলে তো দুই ভাগ হয়ে গেল, বিএনপির ভোট তো দুই ভাগ হচ্ছে না। এখানে আবার কিন্তু একটা ব্যাপার আছে, এখানে একটা কেউ ভোট না দিবে এই অপশনটাও আসে, তাই না? কেউ যদি দেখে যে আমার দল কিংবা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে ডিনামিক্স কাজ করছে না, তো এখনো কিন্তু এই অনিশ্চয়তাটা আছে। আমি হয়তো এত দূর বড় বড় প্রেডিকশনে যাব না, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে অপোজিট জোটটা একটা সুবিধা পাবে। জি, যদিও নীতি নির্ধারকদের কারো কাছে এই প্রশ্নটি হয়তো করলে ভালো হতো, তারপরও আপনি যদি দিতে চান, সেটি হচ্ছে ইসলামী আন্দোলন যতটুকু গণমাধ্যমের খবর অনুযায়ী 50 সিট তাদের দাবি, এবং বারবার বলছে এক বাক্সের প্রবর্তক তারাই ডিসাইড করবে কাদের কোন আসন দেয়া, কিন্তু জামাত তাদের 40 আসন দিতে চায়, এর বেশি না। কিন্তু ইসলামী আন্দোলনের সার্ভেতে তারা দেখেছে যে তাদের 130 কিংবা 40 সিট, 70 সিট এ ক্যাটাগরির আছে। তো সেখান থেকে এই যে 50 সিট ছেড়ে দেওয়া জামাতের জন্য কি খুব বেশি কেন দিচ্ছে না? 10 সিট বেশি ইসলামী আন্দোলনকে কি মনে হয় জোট টেকানোর জন্য? আচ্ছা, দেখেন এখানে জোট টেকানোর বাধ্যবাধকতা কারণ নেই, তাই না? আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন দল যদি জোটে এসে 40টা সিট পায় এবং তাদের নিজস্ব ডিনামিক্স বলছে যে তারা স্বতন্ত্রভাবে করলে তারা 130টা পাবে, তাহলে তাদের জন্য জোটে যাওয়া লস প্রজেক্ট, তাদের সেটাই সিলেক্ট করা উচিত।
জোটকে ডিস্টার্ব না করে। তবে এখানে আমি আপনাকে একটা কথা বলি, 2001-এ যখন জোটের নির্বাচন হচ্ছিল তখন আবার নির্বাচনটা একটু অন্যরকম ছিল, 4 দলীয় জোটের। সেখানে কিন্তু প্রতীক শেয়ার হচ্ছিল। জি। হ্যাঁ, তো যেখানে যে প্রার্থী সেখানে তার আবার একটা কমন প্রতীকে হচ্ছিল। তো ওইখানে আমার বেগম খালেদা জিয়ার একটা কথা মনে আছে, এটা উনি দলীয় নির্বাচনী সভায় বলেছিলেন, পরে এটা নিউজ পেপারে আসে। উনি বলছিলেন যে দেখেন, যেইখানে ধানের শীষ আসবে, ধানের শীষের প্রার্থী দাঁড়াবে, আমি বলতে পারি যে দাঁড়িপাল্লার লোকগুলো ধানের শীষে ভোট দিবে, কারণ ওরা আপনাদের কথা শোনে। কিন্তু যেখানে দাঁড়িপাল্লা দাঁড়াবে, আমি কিন্তু ধানের শীষের ব্যাপারে সেই গ্যারান্টি দিতে পারছি না। এবার দেখেন, এবারের নির্বাচনে সেটার একটা প্রমাণ আছে। আপনি যদি দেখেন যে গণ অধিকার পরিষদের নূর যেখানে দাঁড়ালেন, একই সাথে তাকে প্রচণ্ড রকম একটা হার্ডশিপ পার হতে হচ্ছে। আমি বলবো তার নিজের দল তাকে বহিষ্কার করেছে, কিন্তু ওই একই সিটে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, তাকে বসায় দেওয়া যাচ্ছে না। তাহলে এইটা বোধহয় রাশেদের ক্ষেত্রে, নূরকে রাশেদ চলে গেছে বিএনপি। সরি, জি 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 জি। তো এখানে এক ধরনের দেখেন, জোট হলেও এখানে তাকে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই না? আমার মনে হয় যে তার এই একাকিত্বটা, রাজনৈতিক একাকিত্বটা তাকে সাফার করাবে। তো সেই টেনশন বুঝেই, যেই জোটে এই টেনশনটা নাই, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে তো পথ খোলা, কেউ তো কাউকে বাধ্য করছে না। হ্যাঁ, এখানে নোবডি ইজ ব্ল্যাকমেইলিং এনিওয়ান। অ্যালায়েন্স যদি না হয় জামাত সহ অন্যদের, তাহলে বিএনপি নয় আওয়ামী লীগ লাভবান হবে, আপনি এটি বলেছেন। একদমই আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে, একটু যদি ব্যাখ্যাটা দেন। আচ্ছা, এই বাস্তবতাটা কি হচ্ছে, মানে ইটস এ নট কানেক্টেড উইথ, মানে লিমিটেড ইনটু বাংলাদেশ। আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ এর আগে ভয়ঙ্করভাবে লাভবান হয়েছে যখন এনসিপি জামাতের সাথে অ্যালাই করেছে। একদম স্পষ্টত এটা হচ্ছে প্রথম তার লাভের জায়গা। কোথায়? আওয়ামী লীগের, আপনি দৃশ্যপটে আওয়ামী লীগ নাই বলেই যে আওয়ামী লীগের রাজনীতি থেমে আছে, সেটা নিশ্চয়ই আমার মনে হয় এখানে উপস্থিত কেউই বলবেন না। এটা ডেফিনেটলি চলমান, রাইট? তো আওয়ামী লীগের পলিটিক্সটা কি? ন্যারেটিভের পলিটিক্স, মানে রাজনীতি মানেই ন্যারেটিভের পলিটিক্স। তো আওয়ামী লীগ কোন ন্যারেটিভ দিয়েছিল মনে করে দেখেন। আওয়ামী লীগের বারংবার সে চেয়েছে দুটো জিনিস প্রতিষ্ঠা করতে, যে এই পুরো জুলাই আন্দোলন যা কিছু হচ্ছে সেটি হচ্ছে একভাবে আপনার একটা স্বাধীনতা বিরোধীদের শক্তি ইত্যাদি ইত্যাদি, আওয়ামী লীগের বক্তব্যটা বলছি। তো যখন এনসিপি সেখানে গিয়েছে, তখন আওয়ামী লীগের যে জায়গাটা, মানে সে, আমি আবারও বলছি, সে তো থেমে নাই। তো সে এটাকে প্রতিষ্ঠা করার একটা ডোর খুলে গেছে, যে দেখো আমিও তো বলেছিলাম যে তারা আসলে একই দলের লোকজন এবং তারা একসাথে হয়ে গেছে। এটা তারা প্রথম সাপোর্ট পেয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বললেন এটি যখন ভেঙে যায়, আমি তখনও বলেছি ভেঙে গেলে, একটু আগে বিরতির মাঝখানেও আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ যে টিকে ছিল, আওয়ামী লীগের টিকে থাকার একটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো কৌশল ছিল। সেই কৌশলটা আমরা সবসময় অন্যের বাইরের দিকে দেই কি, নিজেদের সুবিধার জন্য, এবং পলিটিশিয়ানরা এই ব্যাখ্যাগুলো দেন না বা দিবেনও না। আপনি খেয়াল করে দেখবেন যে অভ্যন্তরীণভাবে কি আওয়ামী লীগকে টিকে রাখার চেষ্টা করা হয়নি? মনে করেন, আমি সহজ করে দিই, অভ্যন্তরীণভাবে আপনি এখন শুধুমাত্র জাতীয় পার্টি দেখেন, কিন্তু আমি যদি বলি অভ্যন্তরীণভাবে এই আওয়ামী লীগকে টিকে থাকার জন্য সমভাবে কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি জননী আখ্যা দিয়েছে, তাহলে কি এটা ভুল হবে? নিশ্চয়ই না, রাইট? কিন্তু আপনি আবারও দেখবেন, এমনকি কোন এক অদ্ভুত কারণে খেয়াল করে দেখেন, মনে করে দেখেন, 2024-এ যখন, যেদিন বিএনপির সমাবেশ, সরি 23-এ বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল, ঠিক ওই সমাবেশ বিএনপি করতে পারেনি, কিন্তু ওই সময় কিন্তু ঠিকই ইসলামিক আন্দোলন বাংলাদেশ সমাবেশ করার সুযোগ পেয়ে গিয়েছিল। একই দিনে সমাবেশ ছিল, একটি সমাবেশ করতে দেওয়া হয়নি, আর একটি সমাবেশ ঠিকই নির্বিঘ্নে করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো আপনি ফুটপ্রিন্টে পাবেন। তো আমরা যখন গবেষণা করি, আমরা যখন করি কি, এভিডেন্স নেই তো, মানে আমি যে আপনাকে একটা ক্লেম করলাম, ক্লেমের তো একটা এভিডেন্স লাগবে আমার। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বিভিন্ন ছোট ছোট পকেট, পলিটিক্সে হয় কি, ছোট ছোট পকেট অনেক ম্যাটার করে। তো এই ছোট ছোট পকেটগুলো, এই যে একটু আগে আমি যেটা বললাম, যে যখন জামাত এবং এনসিপি একসাথে হয়ে যায়, তখন আওয়ামী লীগের জন্য একটা ন্যারেটিভের দরজা খুলে যায়। এরপরে যখন এই ছোট ছোট পকেটগুলো যতক্ষণ এখানে আছে, তখন ওই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য তার যে ওই যে, মানে এরা তো আপনারও সহযোগী ছিল, মানে এরা তো আপনারও দলের অংশ, এরা তো আপনাকেও করেছে, তাহলে এরা আপনার সাথে অ্যালাই হলো কি করে? তখন কিন্তু এখানে
তার জন্য এটা কঠিন হয়ে যায় এই আলাপটা। আরেকটা গল্প আমি বলতে চাই, সেটা কি জানেন? এখন পুরো পৃথিবীতে কি হচ্ছে, পুরো পৃথিবীতে ঠিক এই মুহূর্তে কি হচ্ছে, আসলে কি বাংলাদেশের যেই পলিটিক্যাল রেটরিকটা নিয়ে দুই পক্ষ করছে যে ইসলামিস্ট ভার্সাস নন ইসলামিস্ট, এটি কি শুধুমাত্র বাংলাদেশের পলিটিক্যাল স্টোরির অংশ, নাকি এটার সাথে গ্লোবাল ফেনোমেনারও যোগাযোগ আছে? অবশ্যই গ্লোবাল, নিশ্চয়ই আছে, রাইট। সো যেই মুহূর্তে আপনার এই অ্যালায়েন্সটা যদি ভেঙে যায়, তখন যেটা হবে যে গ্লোবাল যে ফ্রেম আছে, গ্লোবাল ফ্রেম তখন কিন্তু সেখানে এক ধরনের স্বস্তিও পায়। তখন তার কিন্তু এখানে ইন্টারভেন করার সুযোগও তৈরি হয়। আমি কি একটু তাহলে একটু ইন্টারফেয়ার করি, সেটি হচ্ছে যে জামাতের সাথেই কিন্তু জামাত তো নিজেরা ইসলামিক পার্টি, ঠিক আছে, ইডিওলজি, আমি যদিও মনে করি না, আচ্ছা ইডিওলজি তাদের এবং অন্যান্য, সেটি যার যার ব্যক্তিগত ব্যাপার, নিশ্চয়ই করতেই পারেন আপনি আপনার, কিন্তু বিএনপির সাথেও তো ইসলামিক পার্টিগুলো অ্যালায়েন্স করেছে। এবং হেফাজতের কথা আপনি বললেন, এই যে জুনায়েদ আল হাবিবি সহ আরও যে 4টে আসন ছাড় দেওয়া হয়েছে জমিয়তে উলামা ইসলামকে, সেখানে জুনায়েদ আল হাবিব, রুমিন ফারহান আলোচিত, তার আসনে তাকে দেয়া হয়েছে, তিনি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব বটে। তো সেখানে বিএনপি কি ট্যাগিং এর শিকার হয়ে যাবে না? আমি আপনাকে এই যে আপনি নাম যে নিচ্ছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, আসলে কজন মানুষ এই নামগুলোর সাথে পরিচিত? তো আমি যেই বিশ্বের কথা বলছি, বহির্বিশ্বের কথা বলছি, সেই বহির্বিশ্বের কাছে কিন্তু এই নামগুলো পরিচিত না। হেফাজতে ইসলামী কিন্তু ব্যাপক আলোচিত, বেশ আলোচিত, এবং আমি আপনাকে এমনও কথা বলতে চাচ্ছি যে শুধু আলোচিত না, বেশ ভালোভাবে আলোচিত, এবং তাকে কিন্তু যত সহজে আপনি লোকেট করতে পারবেন। অথবা হেফাজতে ইসলাম না বলে বলবো তাদের কিছু ব্যক্তিবর্গ আছে যাদেরকে কিন্তু তারা এক নামে চেনেন, ঠিক আছে? তো আপনি যাদের কথা বলছেন এরা আসলে মানে খুঁজে পেতে একটু কষ্ট হবে, বা তাদের কাছে হয়তো পরিচিত না, কিন্তু এই নামগুলা যেটা এই অ্যালায়েন্সে আছে তারা কিন্তু বেশ পরিচিত এবং নানাভাবে পরিচিত। আই এম সরি টু সে, এখন হয়েছে কি, বাংলাদেশের সবচেয়ে সমস্যা কি হয়েছে জানেন? জুলাইটা ওই দিন হারিয়ে গেছে যখন বাংলাদেশের মানুষ মানে অবলীলায় মব করেছে, এখানে যারা অর্জন করেছে তারা মব করেছে, ধর্মের নামে অসহিংসতা ছড়িয়েছে, মাজার থেকে শুরু করে লাশ থেকে শুরু করে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই পুরো প্রক্রিয়া জুলাইয়ের স্পিরিট শুধু না, সব কিছুকে এমন জায়গায় নিয়ে গেছে, যত দিন গেছে, আমি তো বলবো মাঝে মাঝে মানুষ বলে যত দিন গেছে তত নাকি জামাতে ইসলামের জনপ্রিয়তা বাড়ে, কিন্তু আমি কিন্তু দেখেছি জানেন, যত দিন গেছে ওই যে আওয়ামী লীগের কথা আমি বলছি, তার ঘরের দরজা আরো বেশি সুপ্রসন্ন হয়েছে। বাস্তবতা কিন্তু এটাই বলে। আজকে যদি এই অ্যালায়েন্স না হয়, তখন সবচেয়ে বড় সংকট হবে, এরপর নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অ্যালায়েন্সটা যখনই হবে না, তখন গল্পটা হবে যে নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ। আপনি একদম পরের স্টেপ, আমি আপনার মাই টিভিতে বলে যাচ্ছি, নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, হ্যাঁ, প্রশ্নবিদ্ধ নির্বাচন যখন হবে তখন তারা নির্বাচন থেকে তো তারা সরে যাচ্ছে না, না না না, আপনি লেভেল প্লেইং গ্রাউন্ড নাই, একতরফা জয় ইত্যাদি ইত্যাদি বলা হবে। বলার জন্য ন্যারেটিভের পলিটিক্যাল বলাটা কিন্তু এরকমই হবে। এখন যখন আপনি এই জায়গায় আছেন, মানে তখন তো আপনি জামাতের সাথে জোট ভেঙে গেলে বিএনপি জোটকে একতরফা বিজয়ী হতে পারে, আপনি সম্ভাবনা অনেক বেশি হয়ে তৈরি হয়ে যায়। এটা একটু স্পষ্ট করলে আমাদের জন্য, দর্শকের জন্য তো বুঝতে না না, সুবিধা। সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়ে যায় আপনি যখন এরকম কাজটা করবেন। আরেকটা কথা তো খুব সত্য, আবার ধরেন আমি উল্টা ভাবে বলি, ধরেন বিএনপি কয়েকদিন আগে একটি হয়েছে, সার্ভে হয়েছে, ঠিক 3-4 দিন আগে, 1% দূরে আছে জামাত ইসলাম, যেটা কথা এটি কিন্তু ইসলামী আন্দোলন ভিন্ন, এনসিপি ভিন্ন, ইসলামী আন্দোলন এনসিপি তাদেরকে মিলে প্রায় 10% বিএনপির থেকে বেশি দেখানো হয়েছে, দেখেছেন নিশ্চয়ই? অবশ্যই দেখেছি। এবং সার্ভের ক্ষেত্রে আমি অ্যাজ এ রিসার্চার, আমি কোয়ালিটেটিভ রিসার্চার, আমি কোয়ান্টিটিভ সার্ভের ক্ষেত্রে খুবই একটু আমার প্রবলেমেটিক ভাবে আমি মনে করি। এটা কিন্তু সেটাও তো একটা মেথড হলেও সেটা কিছু সংকটটা আমি একটু আপনাকে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কাগজ কলম নিয়ে আপনি কোন দলে ভোট দিবেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলবেন? আপনি কিন্তু বলবেন না। দ্যাট ইজ দ্য ট্রু পার্ট। শুধু আমি না, যারা ডাইরেক্ট নেতাকর্মী তারা বলবে। ডাইরেক্ট নেতাকর্মী ছাড়া আম মানুষকে যদি, যেই দেশে সুবর্ণচরের মতো ঘটনা ঘটে, যেই দেশে মব হয়, সেই দেশে আপনি এই মাই টিভির যে কোনো একটা মানুষের কাছে আমি একটা সার্ভে ডাটা নিয়ে যাবো, ভাই আপনি কোন পার্টিকে ভোট দিবেন, আপনি শিওর যে সে সত্যি কথাটা বলবে? আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এই সময় তো আরো বলবে না। এটা যদি আগের সময় হতো বললেও বলতে পারতো, যেখানে এত মানে আমার কথার প্রেক্ষিতে আমার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। তাহলে এই সার্ভেগুলো কি বেস? প্রথম কথা, এই সার্ভেগুলো ম্যাক্সিমামই
ডিজিটাল স্পেয়ারে হতে পারে, Digital। আপনি আপনি স্ক্রল করছেন, আপনার সামনে একটা অ্যারিথমেটিক আসছে, আপনি সেটাকে দিয়েছেন, সেটা হতে পারে। এবং ডিজিটাল স্পেয়ারের ইউজার, হাউ ডু উই লোকেট অল দোজ ইউজার, এই ইউজারের কে ফেক কে সত্য, আপনি এটাকে করবেন কেন? আমি আপনাকে মেথোডোলজিক্যাল এরর দেখাচ্ছি, বুঝতে পারছি। আপনার কাছে সেই ফিরবো, জায়গাটা জি। থেকে আমি আসলে আপনার কাছে ফিরবো মার্দিয়া মমতাজ। একদমই জোট যদি ইসলামী আন্দোলন জামাত আলাদা হয়ে যায়, বিএনপির বিজয়ের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল, এরকমই বলতে চাচ্ছেন না, ম্যাডাম? একদমই বলতে চাচ্ছি। আমি আরেকটা সাইডও একদম বলতে সহজ চাচ্ছিলাম, সহজ বলছেন। না আরেকটা সাইডও বলতে চাচ্ছিলাম, বলতে পারিনি, কিন্তু এরকম কোনো ইসেতে ফাইন লাইনে কিন্তু আমি পৌঁছাইনি। শুধু একটা কথা আমি বলে দিই, মানে ওইভাবে যদি বিএনপিও ক্ষমতায় আসে, অথবা ধরেন উল্টো হলো, ধরেন বাংলাদেশ জামাতে ইসলাম এইভাবে ক্ষমতায় আসলো, উভয় দলের জন্য, বিএনপির জন্য যদি বিএনপির একচ্ছত্র হয়, তাহলে দেখবেন যে 2 বছর 3 বছর পরে বিএনপির জন্য দেশ চালানো অনেক কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, রাজনৈতিক পরিস্থিতি অনেক কঠিন হয়ে যাবে। জামাতে ইসলাম যদি আসে 6 মাসের মধ্যে কঠিন হয়ে যাবে। আমি একটু মার্দিয়া মমতাজ আপনার কাছে আসি। আচ্ছা, আমি দুইটা বিষয় একটু কথা বলে নিতে চাই। একটা কথা হচ্ছে, এনসিপি থেকে আমরা দেখেছি বেশ কিছু নারী নেত্রী পদত্যাগ করেছেন। তাদের একজন বলছিলেন যে তার পদত্যাগ করার কারণটা কি। সেখানে উনি বলছিলেন যে শুধু থেকেই বলা হয়েছে আমাদেরকে জামাতের বি টিম, তো সুতরাং যেহেতু এখন জামাতের সাথে মিলে গেছে, ওই গুজবটা আমার কাছে মনে হচ্ছে যে ওই গুজবটাই সত্যি ছিল, এই জন্য আমি পদত্যাগ করেছি। এখানে আমার একটা দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে, মনে করেন এক ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে বড় হচ্ছে, মনে করেন কাজিন। তো এখন তাদের মধ্যে কিছু নাই, কিন্তু মানুষ এটা বলে যে তাদের মধ্যে কিছু একটা আছে। এখন যখন সময় আসলো, তখন দুই পক্ষেরই বাবা মায়েরা চিন্তা করলেন যে আমরা এদেরকে বিয়ে দেই, কারণ এরা এদের জন্য বেস্ট ফিট। তখন কি তারা এইটা কনসিডার করবেন যে না, এটা নিয়ে গুজব ছিল? বিষয়টা কি সেরকম কিনা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এবং এনসিপির যারা এই কথা বলে বের হয়ে গেছে, আমার কাছে পুরোটা দাবিকে হাস্যকর মনে হয়েছে। কারণ এখানে অনেকগুলো ডিনামিক্স আছে। এখানে নাহিদ নিজেই জামাতে ইসলামীকে নিয়ে বলেন, শিবিরকে নিয়ে বলেন, আপাও বলছিলেন এটা, তাই না? তার বিভিন্ন সময় বিভিন্ন বয়ানগুলো এখনো আছে। এমন না যে সে সমস্ত কিছু ডিলিট করে হচ্ছে এখানে জামাতে এসে ভর্তি হয়েছে, বিষয়টা সেটা না। এটা আবারও বলছি, এটা আমার কাছে যতটুকু মনে হয়, এটা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স। এটার সামনে একটা মাত্র কমন ইন্টারেস্ট, সেটা হচ্ছে জুলাই। আর দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিচার ব্যবস্থার উপর আমাদের অনাস্থা তৈরি হয়েছে, জি। এবং এটা জুলাইয়ের এত বড় একটা ম্যাসাকারের পরে এটা রিস্টোরের বদলে আমরা দেখতেই পাচ্ছি, এখন এটা সরকার নিজেও স্বীকার করবে হয়তো যে এই সরকারটা অপেক্ষাকৃত একটা অনেক বেশি দুর্বল সরকার। আমার যতটুকু মেমোরিতে আছে, আমি 6 থেকে 8-এর স্মৃতি যদি মনে করি, ওই সময়টাতেও কিন্তু যেই তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, এটা অনেক স্ট্রং একটা সরকার ছিল। আমি ঢাকাতেই থাকি যদিও, একদম আমার এলাকার কাছেরও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা থেকে শুরু করে অনেকগুলো ভিজিবল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছিলাম। নির্বাচনের কথা বলছি না কিন্তু, হ্যাঁ, নির্বাচনটাকে অনেক রকম কথা বলা হয়, এটা একটা ম্যানেজ নির্বাচন ছিল, কিন্তু তারপরেও সেই হিসেবে ডক্টর ইউনূসের সরকার কিন্তু অনেক বেশি দুর্বল আমি বলবো, এবং অনেক জায়গায় তাদেরকে ডিসাইসিভ জায়গায় যেতে আমরা খুব স্ট্রং জায়গায় দেখছি না। বরং দেখা যাচ্ছে ওই যে আমাদের দেশে একটা কথা বলে যে হালে বায় না কিন্তু সাঁতারে খুব তেজ একটা গরুর, হ্যাঁ, যে কাজের কাজগুলোতে আমরা দেরি দেখছি, নীরবতা দেখছি, অস্বাভাবিক নীরবতা দেখছি, কিন্তু কোনো জায়গায় সেখানে দরকার 5, সেখানে হয়তো উত্তেজনা দেখানো হচ্ছে 15। হ্যাঁ, তো এখানে আবার একটা কথা ইম্পর্টেন্ট, যে এই পুরোটা জিনিসের বেনিফিশিয়ারি আসলে আওয়ামী লীগ কিন্তু হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ এখন সেটাকে ঘরে তোলার অবস্থায় নাই, কিন্তু বেনিফিশিয়ারি হচ্ছে। এখন আমরা কি এটাকে একটু উল্টাভাবে চিন্তা করতে পারি, যে এই যে দেখেন মবের কথাগুলো বলা হচ্ছে, মবের ওখান থেকে আপনি কয়টা দলের নেতাকর্মীদেরকে পেয়েছেন? এখানে কিন্তু ছবিগুলো পরিষ্কার, ছবি ভিডিও, কারা ওখানে যেতে বলছে। কিন্তু আমার কাছে যেটা পরিষ্কার, আমার কাছে যেটা মনে হয় যে এইখানে পুরা মব বলেন, এই যে বিভিন্ন ধরনের কথা বলা হয়, তৌহিদি জনতা গিয়ে আক্রমণ করেছে, এই করেছে, সে করেছে, এখানে বেনিফিশিয়ারি সরাসরি তারাই যারা বলতে চায় যে আমরা আগেই ভালো ছিলাম, এবং মানুষের মুখ দিয়ে এটা বের করে আনতে চায়। তাহলে আমাদেরকে এই তৃতীয় পক্ষটাকে মাথায় রাখতে হবে। আমি একটা কথা দিয়ে শেষ করি, যে 26-এর নির্বাচনে শুধু আপনি ভিজিবল যারা কম্পিটিটর তাদেরকে দেখলে হবে না,
দেয়ার আর মেনি ইনভিজিবল কম্পিটিটর্স, এবং এগুলো কালো শক্তি, এগুলো সাদা শক্তি না। কাকে চোখ লুকাতে হয়, কাকে চেহারা লুকায় কাজ করতে হয়, যার চেহারাটা কালো, তাই না? তো যিনি পালিয়ে গেছেন তিনি তো তার রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে গেছেন। তার নেতাকর্মীরা তো বেকার, তাদের চাঁদাবাজি হচ্ছে না, তাদের টেন্ডারবাজি হচ্ছে না, তারা এত বছর যে লুটেপুটে খেয়েছে একদম দলের একদম নিচু লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত, তারা এখন কি করছে, তারা কিভাবে বেঁচে আছে? তাদের কাছে এই বাম হাতের কাজ ছাড়া, আড়ালের কাজ ছাড়া করার কিছু নাই। এটা ২৬-এর নির্বাচনে আমার মনে হয় যে দলগুলোর কেমিস্ট্রির চাইতে, জোটের কেমিস্ট্রির চাইতে এটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমি ঠিক সরকারের বিষয়ে প্রসঙ্গটা যেহেতু আনলেন, আমি একটু গণভোটের প্রসঙ্গে যেতে চাই। সেখানে নিয়ে নানাবিধ কথা হচ্ছে। কেউ প্রশ্ন তুলছে যে সরকার যেহেতু নির্বাচন করবে, তারা এটির পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা চালাতে পারে কিনা, যদিও আইনগত বাধা নেই। আপনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনবো। না, প্রথম কথা হচ্ছে দেখেন, হিস্টোরিক্যালি গণভোট অ্যাকর্ডিং টু মিশেল ফুকো, গণভোট তখনই হয় যখন আপনি অ্যাকচুয়ালি এটা ডিসাইডেড ভোট হয়। গণভোট হওয়ার দুটো প্রিকন্ডিশন আছে। ফার্স্ট অফ অল, আপনি গণভোট করবেন একটা টার্মল সিচুয়েশনে, ট্রানজিশনে, একটা যখন আপনি একটা জায়গায় একটা ফেজ থেকে যান। আর গণভোট সব সময় it has been decided and they need to get the কি বলবো, একটা রেফারেন্ডাম করার অর্থ হচ্ছে যে আমি আপনার কাছে এটা লেজিটিমাইজ করতে চাচ্ছি, মানে আমি আমাকে একটা লেজিটিমেসি নিতে চাচ্ছি, থেকে গণভোট হয়। তো প্রথম বিষয়টা হচ্ছে গণভোটের বিষয়টা কিন্তু এরকম, এটা হচ্ছে এক। দুই হচ্ছে, আমি শুরু থেকেই মনে করেছি যেই ইস্যুতে গণভোট নেওয়া হচ্ছে সেই ইস্যুটি গণভোটে না গিয়েও সলভ করা যেত, এবং এটিকে গণভোটে নেওয়ার পেছনে একটা পলিটিক্স আছে। এবং এই পলিটিক্সটা হচ্ছে অ্যাজ এ সিটিজেন, আমার নাগরিকের জায়গা থেকে এই পলিটিক্সটাকে আমি কনভিন্স না, এই রাজনীতিটাতে আমি কনভিন্স না। তার কারণ হচ্ছে আপনি গণভোটে পুরা জিনিসটা নিয়ে আসছেন হচ্ছে যে প্রক্রিয়াতে, গণভোটে আপনি কিসের উপর করছেন? জুলাই সনদের উপর করছেন, তাই তো? সবাইকে বলছেন না তো? ওখানে কিসের জুলাই সনদ? ওখানে মানুষ কই? গণমানুষ কোথায়? ওখানে কৃষক কোথায়? শ্রমিক কোথায়? মজুর কোথায়? মেহনতি মানুষ কোথায়? আমার আপনার বেতন কোথায়? আমার আপনার নিরাপত্তা কোথায়? না, সেটি তো এক গণভোটে এত কিছু কিছু নাই। তার মানে এটা কি আছে? এটা আছে পলিটিক্যাল পার্টির, পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন, তাই তো? এখানে কিন্তু কোনো একক নেতাও নাই। খেয়াল করে দেখেন, আগের যে গণভোট, 3টি গণভোট হয়েছে, সেখানে কিন্তু আপনি ট্রানজিশন সিস্টেম, এটা আমি চাই কি চাই না, এরকম ধরেন আমি এই ট্রানজিশন সিস্টেম চাই কি চাই না, অথবা মেজর জিয়াউর রহমান বলছেন যে এটা এরকম। কিন্তু এই গণভোটে আপনি আসলে কি মনে করেন যে বাংলাদেশের মনে করেন আপনি একটা, আমরা মানে অ্যানথ্রোপলজির শিক্ষক হওয়ার কারণে আমাদের মানুষের সাথে, প্রচুর মানুষের সাথে ফিল্ড বেস কথা বলতে হয়। এখন আপনি মনে করেন, সেদিনও আমি একটি গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করলাম, আমি বললাম আপা উচ্চকক্ষ না নিম্নকক্ষ? বলে কি মানে কি আপা, আপনি কি ওয়াশরুমে যাবেন? না, সেটা না, গণমানুষ, সেটা ঠিক আছে না, এর জন্য তো প্রচারণা চালানো হচ্ছে গণমানুষ। তাহলে দ্যাট ইজ মাই পয়েন্ট, যে আপনি এমন একটি ভাষা নিয়েছেন, এমন এমন বিষয় ওখানে দিয়েছেন যার কোনো পাবলিক প্রচারণা, আজকে জুলাই সনদের গল্পটা তো অনেকদিন আগে থেকে, তাহলে এই প্রচারণা আপনার তো শুরু হওয়ার কথা ছিল আরো আগে থেকে, কেন আপনি এখন এই সময় এই প্রচারণা করবেন? একটা কি স্বস্তির জায়গা আছে যে বিএনপির অবস্থান একটু কি সেটি নিয়ে কনফিউজ ছিল, তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছে যে হ্যাঁ গণভোটের তারা জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে তারা হ্যাঁতে রায় দিবে, এটি দেখেছেন নিশ্চয়ই, তাদের পক্ষ থেকে কিন্তু স্টেটমেন্ট করা হয়েছে। না, আপনি সনদে স্বাক্ষর করে বিপক্ষে ভোট দিবেন কি করে ভাই? মানে এটা তো মাঝখানে এটি বলা হয়েছিল, তারা বোধহয় হ্যাঁ বা না নিয়ে আলোচনা চলছিল। ওটা ওই যে পলিটিক্যালি হতে পারে, বাট আমি তো আপনাকে থিওরিটিক্যালি জিনিসটা বলছি, এটা আপনি পসিবল না। আপনি তো একটা জিনিসে স্বাক্ষর করে এসেছেন। সেই গণভোট নিয়ে প্রশ্ন, সেটি হচ্ছে যে হ্যাঁ এর পক্ষে বিএনপি, জামাত, এনসিপি সবাই তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু নায়ের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা 1-2 দিন থেকে একটা ব্যাপক প্রচারণা দেখছি। এই নায়ের পক্ষে যারা, তারা কারা সেটি আপনার কাছে মনে হয়, এবং তারা কি ভোট দিতে যাবে তাহলে? আচ্ছা, আজকে বিএনপিকে দেখলাম খুব স্পষ্টভাবেই বলেছেন যে আমরা হ্যাঁ ভোট দিব, এবং আপা যেটা বলছিলেন যে এইখানে আসলে বিএনপিকে আসতেই হতো, কিন্তু কারণ তারা তো সাইন করেছে, তাই না? যতই নোট অফ ডিসেন্ট থাকুক এবং যতই আগে অন্যরকম কথা হয়ে থাকুক, এখন এই যে একটা জায়গায় আসা,
এটাকে আমি একটু হাইলাইট করতে চাই এই জন্য যে মনে করেন আমার অপোজিশন যে আছে আমি সবসময় তার উল্টোটা বলি। সে সাদা বললে আমি কালো বলি, সে কালো বললে আমি সাদা বলি। এখন সে যদি বলে যে পানির রং নাই, আমি কি বলবো যে পানি সবুজ? বলবো না, আমাকে সত্যিটা বলতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটায় এসে এটা বিএনপির গুডউইলের জন্য ভালো আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় হচ্ছে না ভোটের ব্যাপারটা থাকবে, এবং এইটা আপনি যতটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন ফিল্ডে ততটা, ইনফ্যাক্ট ফিল্ডে গণভোট কেউ বুঝে নাকি এটার ব্যাপারেও আমার একটা সন্দেহ আছে। যদিও এনসিপির একটা কাজ দেখলাম গতকাল থেকে, ওরা একটা ক্যারাভান নামে একটা কাজ শুরু ব্যান করেছে। উদ্বোধন করছে। জি, যে এটার দায়িত্ব মনে হয় আসিফের। তো কিন্তু আমার কাছে সরকারের পক্ষ থেকে আগেই প্রচারটা শুরু হয়েছিল। ক্যাম্পেইন চলছে, জি, এবং জুলাই যোদ্ধাদের, তারপরে যারা গুম হয়েছিলেন তাদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে কিছু ভিডিও চালানো হচ্ছে বিটিভিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তো আমার মনে হয় সময়টা খুবই কম। আমি আপার সাথে একমত যে এটার ব্যাপারে ক্ল্যারিফিকেশন এবং ক্যাম্পেইন এটা আরও আগে থেকে করা দরকার ছিল, কিন্তু ইটস নট টু লেট। আর না যারা বলছে তারা কারা আমরা জানি, তাই না? যারা জুলাইয়ে মার খেয়েছে, যারা বলে যে ছাত্ররা পুলিশদেরকে মেরেছে, তারা তো তাদেরকে আমরা জিততে দিব কিনা বা তাদেরকে আমরা গোনায় ধরবো কিনা, এটা হয়তো আমাদেরকেও একটু চিন্তা করতে হবে। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারই তো তাদের নেত্রীর ভোট কেন্দ্রে না যাওয়ারই নির্দেশনা ছিল, তাহলে না এর পক্ষে দিতে গেলে তো তাদের কেন্দ্রে যেতে দেখেন, হবে। এখানে এবার নির্বাচনে নৌকা প্রতীকে কেউ দাঁড়াবে না, কিন্তু তার মানে কি নৌকার পক্ষের কেউ দাঁড়াবে না? এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। অনেক স্বতন্ত্র প্রার্থী আছেন, এখানে অনেক ধরনের ডিনামিক্স আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যারা না ভোট দেবেন তারা যে ভোট কেন্দ্রে যাবেন না বা মূল ভোটে অংশগ্রহণ করবেন না, বিষয়টা সেটা না, এটা আমাদের মাথায় রাখা উচিত। আমি খুব ছোট করে একটু উত্তর চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে একদমই বলা যায় যে করা নাড়ছে, 1 মাসেরও কম সময় এখন ভোটের বাকি। নারী যারা ভোটার রয়েছেন তাদের সংখ্যাটা অর্ধেকেরও, মানে 50-50 যে জায়গাটি, কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বেশিও। তাদের ভোটগুলো আসলে কোন দিকে যাচ্ছে? এটা আসলে খুব মানে কোন দিকে যাচ্ছে এটা তো আমি এখন বলতে পারবো না, কিন্তু যে প্রচারণা আমি দেখি, যেমন সচেতনভাবে যে ধরনের কথা বলা হয়েছে, এবং আমি এই ক্ষেত্রে খুব একটু রূঢ় শোনাবে আমার কাছ থেকে, আপনি এমন কোনো নারী বান্ধব কোনো দল আমি আসলে দেখি না, একদম স্পষ্ট। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, সেটি বাংলাদেশ জামাত ইসলামী, সেটি আনফরচুনেট এনসিপি, আমি কাউকেই দেখি না। কেন দেখি না? কারণ আপনি একটা জুলাই সনদের কথা মাত্র বলা হয়েছে, জুলাই সনদে স্বাক্ষরিত আছে যে 5% নারী মনোনয়ন দিতে হবে, ঠিক আছে? একমাত্র এবং কেবলমাত্র এনসিপি ছাড়া এটি কেউ পূরণ করেনি। জাতীয়তাবাদী বাংলা বিএনপি এত বড় দল, বিএনপিতে তো নারী প্রার্থীর অভাব নাই, অনেক যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছে বলে আমার মনে হয়, তাহলে সে কেন দেয়নি? বাংলাদেশ জামাত ইসলাম, আমি ইভেন বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যেও কিন্তু নারী প্রার্থী সংকট দেখি না, আমি একদম স্পষ্টত। এই যে আমার সামনেই বসে আছে দেখেন, বা আরো অনেকেই চেনেন, এরকম অনেকে আছে। আপনি যেই ছাত্রী সংস্থার, এবার আরেকটু ব্রুটাল হই, যে ছাত্রী সংস্থার ছাত্রীকে দিয়ে চিটাগং বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের গায়ে হাত দেওয়ানোর মোটিভ ভিডিও করতে পারেন, ভেরি প্রবলেমেটিক, একজন শিক্ষক হিসেবে আমি খুবই ভেটো দিলাম। সেই ছাত্রীদের মধ্যে থেকে আপনি কোনো নতুন নয়া নেতৃত্ব পেলেন না। আপনি 0% নারী মনোনয়ন নিয়ে রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলাম। আই এম সরি। তাহলে এই হচ্ছে প্রক্রিয়া, এটা হচ্ছে তাদের দলগত প্রক্রিয়া। আর নারীর ক্ষেত্রে দেখেন, এই এনসিপি জুলাই আন্দোলন বাংলাদেশের নারীদের ছাড়া হতো? সম্ভব ছিল? অসম্ভব ছিল। অথচ জুলাই আন্দোলনের পর আপনি একটু মনে করতে পারেন, এহেন মেয়ে নাই যাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়নি, স্লাট শেমিং হয়নি। আমি তো কোনো একটি দলকে দেখি নাই, একটি দলকেও তো দেখি নাই দায়িত্ব নিয়ে বলতে যে স্টপ দিস থিং। আজকে যারই বট বাহিনী হোক, আজকে এই যে আমি আপনার সাথে কথা বলবো, যদি এই অনুষ্ঠান, যদি কোনো একটি ক্লিপ ভাইরাল হয়, আই এম ভেরি সরি, আমি একদম স্পষ্ট করে বলবো, সেখানে একদম সিভিয়ারলি একটি পার্টিকুলার দলের বট এসে নানাভাবে করবে। কাউকে কখনো শুনেছেন যে কোনোদিন বলতে আপনি এটা করতে পারেন না? নাই। আচ্ছা, কিন্তু সেই বট বাহিনী কি দল থেকে নির্ধারিত না নিজেরা নিজেরা করে? আপনি নিশ্চিত পেইড বট বাহিনী নাই? এই বিষয়ে কিন্তু তথ্যও আছে,
এগেইন ওটাই বলছি, এই রাষ্ট্র তো গবেষকের ইও দেয় না, আর কিছু কিছু তথ্য সামনেও আনতে দেয় না। আমি আপনার কাছে ফিরবো একটু এই প্রসঙ্গে, আপনার কাছ থেকে একটু ঘুরে আসি। আমার মার্দিয়া মমতাজ, নারীদের ক্ষেত্রে যে বিষয়টি আলোচনা হচ্ছিল। জি, আচ্ছা, আমি এখানে একটা কথা একটু যোগ করতে চাই আপার সাথে, সেটা হচ্ছে যে নারী প্রার্থী দেওয়ার আগে নারী কোথায় আছে এটা আমাদেরকে একটু বুঝতে হতো, তাই না? বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে দেখেন, বিএনপির মতন একটা বড় দলও বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে কাদেরকে, ধরেন কোনো একজন শহীদের বোনকে কিংবা কোনো একজন শহীদের মাকে, এইরকম, অথবা একজন নেতার কন্যা, একজন নেতার স্ত্রী, আমরা যেরকম দেখেছি ইলিয়াস আলীর স্ত্রীকে দেওয়া হয়েছে, এরকম অনেকগুলো বলতে পারবো। তুলিয়াপাকে এটা কি আসলে, জি, এটা কি আসলে এই যে 5% নারীর দেওয়ার যে উদ্দেশ্য সেটাকে ফিল আপ করে? 5% নারীকে দেওয়ার, 5% ইজ আ ভেরি, কি বলবো, এটা তো হওয়া উচিত ছিল 54%, তাই না? 5% হচ্ছে, এটা খুবই ইনসিগনিফিকেন্ট, কিন্তু মানে ওই যে বেয়ার মিনিমাম বলে না, যে নাই নাই করেও যেন এইটুকু থাকে। তো এটার উদ্দেশ্য কিন্তু আসলে ছিল যে নারীকে সচেতন করা, নারীকে প্রশিক্ষণ দিয়ে রুট লেভেল থেকে তুলে নিয়ে আসা, যেন নারী রাজনীতিতে কথা বলতে পারেন। আমরা এর আগে বাংলাদেশে দেখেছি বিভিন্ন রকম কোটা এসেছে, সাংস্কৃতিক কোটা এমপি এসেছে, কিন্তু এগুলোকে কি আমরা বলতে পারবো যে নারী কোটা পূরণ হয়েছে বা নারীর ক্ষমতায়ন হয়েছে? বলা যায় না, কারণ তারা কেউ এসে গান গেয়েছেন, কেউ একটা লিখিত বক্তব্য রিডিং পড়তে পারছেন না। হ্যাঁ, তাহলে এখানে আমি বলবো যে একটা নির্বাচনে হুট করে আমি অনেকগুলো প্রার্থী দিয়ে দিলাম, এইটা দিয়ে, এটার চাইতে আমাদের দলগুলোর এখন থেকে সাবধান হওয়া দরকার। 26-এ পারেন নাই, কিন্তু ভবিষ্যতে যেন পারেন, এই জন্য ট্রেন করা দরকার। আর একটা কথা আমি বলতে চাই, আমি ডেটটা খুঁজে পাচ্ছিলাম না, জি, সেটা হচ্ছে যে জামাতের পেজ থেকে কিন্তু খুব সুন্দর করে একটা পোস্ট গেছে, এটা সম্ভবত অক্টোবরের শেষের দিকে, আমি পুরাটা পড়ার এখন সময় নাই, যে ভিন্ন মতকে যুক্তি এবং ভদ্রতার সাথে মোকাবিলা করা প্রকৃত নেতার বৈশিষ্ট্য, এবং আপনার কাছে আপনার ইমানের দাবি হচ্ছে যে আপনি কোনো জায়গায় কোনো মানুষকে কিংবা নারীকে গালিগালাজ করবেন না। এটা সরাসরি জামাতের আমির পোস্ট দিয়েছেন। তো আমি বলবো যে তারা অন্তত এটুকু চেষ্টা করেছেন। তো সেখানে কারা বট পালছে এই বিবেচনায় আমি যেতে চাই না, কারণ আমি প্রতিদিন বকাঝকা খাচ্ছি, একটা বই কিনলেও সেটার জন্য বকাঝকা খাচ্ছি। আপনি মেঘলাকে দেখবেন, জাবির যে মেম্বার হয়েছে জাকসুর, এরপরে ডাকসুর মেম্বারদেরকে দেখেছি আমরা গালিগালাজ করা হচ্ছে। সুতরাং এদেরকে একটা ক্লাসিফাই করার কোনো জায়গার মধ্যে আমি যেতে চাই না, বরং আমি বলতে চাই কাজটা অনুপযুক্ত, কাজটা গণতান্ত্রিক পরিবেশের অনুপযুক্ত, এবং এটা একটা ঘৃণ্য কাজ। ধন্যবাদ। আমি একদমই শেষ দিকে আসবো। আপনি যদিও আমরা ক্লিয়ার উত্তর পাইনি যে নারীরা কোন দিকে ভোট দিবে, আপনারা আপনাদের পর্যবেক্ষণটা বলেছেন। একদমই শেষ 1 মিনিট একটু শুনতে চাই, ছাত্র সংসদের প্রভাব পড়বে কিনা। এরই মধ্যে ছাত্রছাত্রী সংসদের নির্বাচন বেশ কয়েকটা হয়ে গিয়েছে, সেখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষেই ভোট দিয়েছে। ভোট দেওয়ার কারণেই যারা বিজয়ী হয়েছে তারা হয়তো বিজয়ী হতে পেরেছে বেশি। তো সেটির কতটুকু প্রভাব দেখছেন? আপনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াই, এবং আমি আসলে এই জায়গা থেকে আমি আপনি শেষ মুহূর্তে আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যেটার উত্তর আসলে অনেক বড় হওয়ার কথা ছিল। আমি 1 মিনিট, কিন্তু আপনি 1 মিনিট বেশি দিতে পারবেন না। আমি একটু আপনাকে বলতে চাই যে আসলে এই শিক্ষার্থী সংসদের ভোটের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তার মূল কারণ আমি স্পষ্ট করি, এই শিক্ষার্থী সংসদের যে ভোটটি আপনি দেখতে পেয়েছেন, শিক্ষার্থী সংসদের ভোটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে আপনি দেখবেন, এই শিক্ষার্থী সংসদে আসলে কোনো ছাত্র দলের কেউ এখানে জিতে নাই, মানে ছাত্র দল এখানে ছিলই না, জিতে এত দূরের কথা। একটি ক্যাম্পাসে গত 15-16 বছরে এই দলটির কেউ আসতে পারেনি। ছাত্র শিবিরও এখানে জিতে নাই, আই রিপিট, ছাত্র শিবিরও এখানে জিতে নাই। তার কারণ আপনি যে বা যারা বিজয়ী হয়েছে, আপনি এগেইন গবেষণা বেস, আপনি প্রত্যেকের প্রোফাইল নিয়ে আসেন, এই সাথে নিয়ে এসে এবার একটু ব্যাকে যান, তাহলে আপনি কি দেখবেন জানেন, এরা প্রত্যেকে তারা কোনো না কোনো সময়, কোনো না কোনো মুহূর্তে বিগত যে সরকারটি ছিল তার অ্যাক্টিভ কর্মী ছিল। সেটি জবাব তারা দিয়েছে বিভিন্ন সময়। বিষয়টা সেটা না, আমি কিন্তু তাদের কর্মী দেখে, না, আমি কিন্তু তাদের কর্মী দেখে কিন্তু আমি বলছি না যে তারা করেছে, মানে কেন কর্মী ছিল, কেন গুপ্ত ছিল, এটা আমার প্রশ্ন না। যেহেতু তারা ওখানে কর্মী ছিল, সেহেতু তারা ওই ক্যাম্পাসের বিভিন্ন মানুষের সাথে অকপটে অবাধে মেশার সুযোগ পেয়েছে, যার প্রতিফলন আপনি ওই ইলেকশনগুলোতে দেখতে পেয়েছেন। 1.5 বছরেও সেটি ছাত্রদল মিশতে পারলো না।
দেড় বছরে মিশলে কি আর না মিশলে কি, মানে আপনি কি 14 বছরকে দিয়ে দেড় বছরই করতে পারবেন? আর ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র দলকেই জিততে হবে, এটা আপনাকে কে বলেছে? জুলাই আন্দোলনের যারা সশরীরে যোদ্ধা তাদের গ্রুপের লোকজনও তো জিততে পারলো না, ফরগেট অ্যাবাউট ছাত্র দল। প্রশ্ন কিন্তু ওই জায়গাতে। কাজে আমি এটা মনে করি না যে এর ইম্প্যাক্ট এখানে পড়বে, তার কারণ হচ্ছে এখানে উপর থেকে দেখলে পড়ে, সাধারণ মানুষের কাছে কিন্তু ওই ক্যাম্পাস একটা নির্দিষ্ট গণ্ডি, ওই গণ্ডির মধ্যে 30 সেকেন্ডে যদি এক কথায় কিছু বলতে চান, আমি একদমই সময় নেই। আচ্ছা, আপা যেটা বলেছেন আমিও মোরলেস বলা যায় যে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে কিনা এটা অনিশ্চিত, তবে এটার প্রভাব দলগুলোর উপরে পড়েছে। আমি একটা ইনসিডেন্ট একটু বলি। আমি আর সময় দিতে পারবো না, আরেকদিন। ঠিক আছে, জি বলেন প্লিজ, শেষ করেন। আচ্ছা, তারেক রহমান তার অফিসে একজন স্বতন্ত্র প্রার্থীকে ডেকে বলেছেন, সে এটা নিয়ে অভিযোগ করেছে। যদি এটা সিগনিফিকেন্ট কিছু না হতো তাহলে এত বড় কাজ তো করার কথা না, তাই না? তো আমি বলবো যে এটার প্রভাব দলগুলোর উপর পড়েছে এবং পড়বে। অনেক ধন্যবাদ আমার দিয়া মমতাজ এবং ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি এ সকল আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আগামীতে বাংলাদেশ একটি কল্যাণমূলক বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক, এবং সেই কল্যাণমূলক বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।